হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আমরা পড়ছি কার্য, ক্ষমতা ও শক্তি, এবং ইতিমধ্যে আমরা কার্য, ক্ষমতা এবং গতিশক্তি সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে এই ক্লাসে আমরা আলোচনা করব স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি। আমরা স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি বলতে কি বুঝি? আমরা আগের দিন বলছিলাম যে শক্তির যে যান্ত্রিক শক্তি নিয়ে আমরা আলোচনা করেছি। যান্ত্রিক শক্তি, এই যান্ত্রিক শক্তি হচ্ছে যখন বস্তুর একটা হচ্ছে অবস্থান পরিবর্তনের জন্য, একটা হচ্ছে আকৃতি পরিবর্তনের জন্য, আর একটা হচ্ছে বস্তুর গতির জন্য বস্তু যে কাজ করার সামর্থ্য অর্জন করে সেটাই হচ্ছে যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তির দু প্রকার, একটা বলেছিলাম গতিশক্তি, আর একটা হচ্ছে স্থিতিশক্তি। স্থিতিশক্তি তোমরা আগেই পড়েছো এই স্থিতি মানে কি আর গতি মানে কি। স্থিতি মানে হচ্ছে যখন বস্তু স্থির থাকে, আর গতি মানে হচ্ছে যখন বস্তু স্থির থাকে না, মানে গতিশীল থাকে। তাই গতিশীল অবস্থায় যখন বস্তুর যে শক্তি থাকে সেটা হচ্ছে কি গতিশক্তি, আর যখন স্থির থাকে তখন যে শক্তি থাকে সেটা হচ্ছে স্থিতিশক্তি। এবার শুধু স্থির থাকলেই হবে না, স্থির থাকার মানে স্থির অবস্থায় থাকার সময় যখন বস্তুর এক হচ্ছে অবস্থান পরিবর্তন করা হয়, অবস্থান পরিবর্তন করা হয়, আর দ্বিতীয় হচ্ছে বস্তুর আকৃতি পরিবর্তন করা হয়। যদি এই জিনিসগুলো করা হয়, হয় তার অবস্থান মানে যেখানে ছিল সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় রাখা হয়েছে, বা তার আকৃতি মানে যে তার স্বাভাবিক আকৃতি সেটা থেকে তাকে হচ্ছে আলাদা করে দেওয়া হয়েছে, তার আকৃতি চেঞ্জ করা হয়েছে, তখন এই যে অবস্থান আর আকৃতি পরিবর্তনের জন্য কোনো বস্তুতে, স্থির বস্তুতে যে শক্তি হয় এবং যার ফলে সে কার্য করার সামর্থ্য লাভ করে সেটাই হচ্ছে কি স্থিতিশক্তি। স্থিতিশক্তি বা ইংরেজিতে বলছে পোটেনশিয়াল এনার্জি। তাহলে স্থিতিশক্তি বলতে আমি কাকে বোঝাচ্ছি? যে কোনো বস্তুর যে বিশেষ অবস্থান বা আকৃতির দরুন যে কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে তার স্থিতিশক্তি বলা হয়। তাহলে বিশেষ অবস্থা বলতে আমি কি বোঝাচ্ছি? বিশেষ অবস্থা মানে এমন একটা অবস্থা, বিশেষ অবস্থা মানে বোঝাচ্ছে এমন একটা অবস্থা যেটা তার প্রমাণ অবস্থা নয়। মানে ধরো একটা বস্তু এমনি একটা প্রমাণ অবস্থানে আছে, ঠিক আছে, একটা প্রমাণ জায়গাতে, প্রমাণ অবস্থান বা প্রমাণ আকৃতি বা কিছু একটা অবস্থা, এটা হচ্ছে তার প্রমাণ অবস্থা, যেখানেও থাকতে চায়, যেখানে তার স্থিতিশক্তি আমি জিরো ধরবো, যেখানে তার স্থিতিশক্তি জিরো, মানে সে কোনো কার্য করতে পারবে না, সেই যে অবস্থা সেটাকে বলা হয় প্রমাণ অবস্থা বা শূন্য অবস্থা। কি বলা হয়? প্রমাণ অবস্থা বা শূন্য অবস্থা। মানে যে অবস্থাতে থাকলে বস্তুর স্থিতিশক্তি শূন্য থাকে এবং সে কোনো কার্য করতে পারে না তাকে বলা হয় প্রমাণ অবস্থা। এবার এই প্রমাণ অবস্থা থেকে বস্তুর যদি অবস্থান পরিবর্তন করি, মানে এখান থেকে যদি কোনো একটা অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় বা তার আকৃতি পরিবর্তন করি, তখন সেটাকে বলছে বিশেষ অবস্থা, মানে যেটা তার প্রমাণ অবস্থা নয়। তার ফলে সেই অবস্থানে, এই বিশেষ অবস্থানে থাকলে সে কী করতে পারবে? সে কার্য করতে পারবে, কার্য করতে সক্ষম। এই বিশেষ অবস্থায় সে হচ্ছে কার্য করতে সক্ষম। মানে প্রমাণ অবস্থায় যদি না থাকে বস্তু, তার মানেই হচ্ছে বস্তুটা হচ্ছে বিশেষ অবস্থায় আছে, আর বিশেষ অবস্থায় থাকার দরুন সে কার্য করতে সক্ষম। এই কার্য করতে সক্ষম এইটা যে শক্তির কারণে, সেই শক্তি হচ্ছে স্থিতিশক্তি, সেই শক্তি হচ্ছে স্থিতিশক্তি। তাহলে স্থিতিশক্তি বলতে আমরা বলছি যে কোনো বস্তুর তার বিশেষ অবস্থান বা আকৃতির দরুন কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে তার স্থিতিশক্তি বলা হয়। প্রথমে আমরা দেখব যে অবস্থান পরিবর্তনের জন্য স্থিতিশক্তি। অবস্থান পরিবর্তন মানে হচ্ছে, ধরো কোনো একটা বস্তু তার প্রমাণ অবস্থানে ছিল, এটা তার প্রমাণ অবস্থান, যেখানে তার হচ্ছে স্থিতিশক্তি হচ্ছে ধরো শূন্য, স্থিতিশক্তি হচ্ছে শূন্য। এবার তার অবস্থান পরিবর্তন করা হলো, ধরো এটাকে আমি ধরে নিলাম ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠে ধরো তার স্থিতিশক্তি হচ্ছে শূন্য। এবার এই বস্তুটাকে আমি মানে এই ভূপৃষ্ঠ থেকে তুলে আমি অন্য জায়গায় নিয়ে এলাম, যেটা ধরো উচ্চতা হচ্ছে একটা এইচ উচ্চতায় নিয়ে গেলাম। তাহলে এই অবস্থানে নিয়ে গেলে কি করতে হবে? যেহেতু আমাদের অভিকর্ষজ বল কোন দিকে কাজ করে? নিচের দিকে এমজি কাজ করছে। তাহলে এই নিচের দিকে বলের বিরুদ্ধে আমাকে কি করতে হবে? উপর দিকে নিয়ে যেতে গেলে এই অভিকর্ষ বলের বিরুদ্ধে আমাকে কার্য করতে হবে।
এই অভিকর্ষ বল যেটা নিচের দিকে কাজ করছে সেই বলের বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে। সেই যে কাজ করলাম সেই কাজটা কী হবে, যখন এই বস্তুর মধ্যে শক্তি হিসাবে সঞ্চিত হবে, শক্তি হিসাবে সঞ্চিত হবে। তাহলে এই যে শক্তি সঞ্চিত হলো এটাই হচ্ছে স্থিতিশক্তি। তাহলে এটা কোথা থেকে এলো শক্তিটা? তুমি যে বল প্রয়োগ করে এই বস্তুটাকে এই নিচ থেকে এখান থেকে তুমি পুরো এখানে নিয়ে এলে, এবং কার বিরুদ্ধে নিয়ে এলে? এই যে অভিকর্ষজ বলের বিরুদ্ধে কার্য করে নিয়ে এলে, যে কার্যটা করলে এই কার্যই কিন্তু এই বস্তুর মধ্যে শক্তি হিসাবে সঞ্চিত হলো। এই শক্তি হচ্ছে বস্তুর স্থিতিশক্তি। মানে এই যখনও ভূপৃষ্ঠে ছিল তার স্থিতিশক্তি শূন্য, কিন্তু যখন এই উপরে চলে এলো তখন একটা তার স্থিতিশক্তি চলে এলো। তাহলে এই যে অবস্থান পরিবর্তন করলাম তার ফলে কী হলো, এই বস্তুর মধ্যে একটা স্থিতিশক্তি, মানে বস্তুর মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হলো। তো এই যে স্থিতিশক্তি, আবার তুমি যদি এবার বস্তুটাকে এখান থেকে আবার ছেড়ে দাও, বস্তুটা নিজে নিজে এখানে পড়ে যাবে এবং ভূপৃষ্ঠে এসে পড়ে থাকবে। তাহলে ভূপৃষ্ঠে আবার পড়ে গেলে কী হবে, তার স্থিতিশক্তি আবার শূন্য হয়ে যাবে। তার মানে কি, তাহলে এই যে অবস্থান, এই যখন আমি তুলে নিলাম এটাকে বলছে তার বিশেষ অবস্থান, আর যখন আবার এইখানে যখন ছিল প্রথমে সেটা তার প্রমাণ অবস্থান। তাহলে প্রমাণ অবস্থান থেকে বিশেষ অবস্থানে নিয়ে গেলে তার মধ্যে কী তৈরি হচ্ছে, স্থিতিশক্তি সঞ্চিত হচ্ছে। আবার বিশেষ অবস্থান থেকে যদি ছেড়ে দাও বস্তুটা আবার কিন্তু প্রমাণ অবস্থাতে চলে আসবে, পরে তার কী হবে, স্থিতিশক্তি শূন্য হয়ে যাবে। যেমন ধরো একটা পেরেক আছে, এটা সামান্য ধরো গাঁথা আছে কোনো একটা টেবিলে বা কাঠের ওপর, এবং একটা তোমার হচ্ছে এই যে হাতুড়ি আছে। এবার হাতুড়িটাকে যদি শুধুমাত্র যদি এই পেরেকের উপর টাচ করিয়ে রাখো তাহলে কিন্তু পেরেকটা কিন্তু আর গাঁথবে না। কিন্তু যদি এটা করতে পারো যে এই হাতুড়িটাকে একটু উপরে তুলে দিয়ে ছেড়ে দাও, মানে এখান থেকে ধরো ছেড়ে দেওয়া হলো, তাহলে এখানে পেরেক আছে, তাহলে হাতুড়িটা মানে যেহেতু এইখানে উপরে রাখলে তার কি, যখন এখানে ছিল হাতুড়িটা তখন তার স্থিতিশক্তি শূন্য ছিল। যেই তুমি এটা হাতুড়িটাকে তুলে এখানে তুললে তার মধ্যে কী হলো, স্থিতিশক্তি চলে এলো। এবার যখনই তুমি ছেড়ে দেবে সেটা আবার এইভাবে নিচে নিচে পড়ে হাতুড়ির উপর, এই পেরেকের ওপর কী করবে, ধাক্কা মারবে। তার ফলে ওই পেরেকটা হবে কিছুটা ভেতরে আরও গেঁথে যাবে। তো এই যে ও হাতুড়িটা কাজ করতে পারলো তার কারণই হচ্ছে যখন তুমি হাতুড়িটাকে তুললে তখন তার মধ্যে কী তৈরি হলো, স্থিতিশক্তি তৈরি হলো। এই স্থিতিশক্তি যখন নিচের দিকে পড়ছে তখন কি হচ্ছে, গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। সেই গতিশক্তির জন্যই যখন পেরেকের উপর পড়ছে তখন পেরেকের উপর কী করছে, ও কাজ করতে পারছে। সেই জন্য পেরেকটা কী হচ্ছে, এই কাঠে হচ্ছে গেঁথে যাচ্ছে। তাহলে এই যে আমি হাতুড়ির অবস্থান পরিবর্তন করলাম তার ফলে কী হলো, হাতুড়িতে স্থিতিশক্তি সঞ্চিত হলো। আবার ধরো স্থিতিশক্তি সঞ্চয় করে আমরা কি করি, জলবিদ্যুৎ উৎপন্ন করি। মানে একটা যেটা বাঁধ দিই, যে কোনো একটা নদীতে বাঁধ দেওয়া হয়, তখন দেখবে বাঁধের একদিকে না জলের যে উচ্চতা অনেক বেশি থাকবে, মানে মাটি থেকে, মানে একদিকে এটা ধরো বাঁধের একদিকে জল থাকে এতটা, ঠিক আছে, আর অন্যদিকে জল থাকে এইভাবে। তাহলে দেখো একটা উচ্চতা থাকে দুই দিকের বিরুদ্ধে। তো যখনই তুমি জলটা ছেড়ে দেবে তার মানে এই যে জলটা বাঁদিকে আছে, বাঁধের বাঁদিকে, তার কি থাকবে, তার যেহেতু উচ্চতা বেশি তার স্থিতিশক্তি বেশি থাকবে। তো যখনই তুমি বাঁধের কোনো একটা ফুটো করে দিলে, ধরো একটা বাঁধের কোনো একটা দরজা খুলে দিলে, সঙ্গে সঙ্গে জল কিন্তু প্রচুর বেগে চলে আসবে, এবং এই যে স্থিতিশক্তি ছিল এই বাঁধের এইদিকে জলের, সেই স্থিতিশক্তি কী হবে, গতিশক্তিতে রূপান্তরিত হবে এবং প্রচুর বেগে জলগুলো পড়ে যাবে। এবং তখন যদি একটা টারবাইন তুমি ঘুরিয়ে দাও, তখন যদি তুমি টারবাইন ঘোরাও তাহলে পরে কী হবে, তুমি সেখান থেকে তার গতিশক্তিকে তুমি যে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করবে, যেটা আমি আগের দিন বলছিলাম। তাহলে এখানে কিন্তু এই বাঁধের একদিকে কী হলো, যে তার জলের স্থিতিশক্তি প্রচুর বেশি ছিল, সেই স্থিতিশক্তিকে আমি কি করলাম, গতিশক্তিতে কনভার্ট করালাম। যখন হচ্ছে তুমি এই বাঁধের কোনো একটা দরজা খুলে দিলে তখন সে প্রচুর বেগে চলে আসবে, কারণ এই স্থিতিশক্তি কী হবে, যে ওই বস্তু চাইবে যে আমার স্থিতিশক্তি কমে যাক, তো সেই জন্য গতিশক্তিতে রূপান্তরিত হবে। সেই গতিশক্তির জলকে, মানে যখন প্রচুর বেগে তুমি জলটা নামছে, জলপ্রপাতের ক্ষেত্রেও হয় দেখবে, তখন একটা যদি টারবাইন ঘুরিয়ে দাও তাহলে তুমি সেই গতিশক্তিকে তুমি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে পারবে। বোঝা গেল? এবার আসছি আকৃতি পরিবর্তনের জন্য স্থিতিশক্তি। এবার অনেক সময় কিছু মানে সব বস্তু নয়, কিছু বস্তু আছে, যেমন ধরো আমরা আমাদের দৈনন্দিন জীবনে কি দেখতে পাই, স্প্রিং দেখতে পাই।
মানে যেগুলো হচ্ছে এরকমভাবে দেখতে হয় স্প্রিং। তো এইগুলো কিন্তু এগুলোকে বলা হয় স্থিতিস্থাপক বস্তু। স্থিতিস্থাপক বস্তু, স্থিতিস্থাপক বস্তু মানে যে সমস্ত বস্তুর তুমি আকার বা আকৃতি পরিবর্তন করতে পারো সেইগুলো হচ্ছে স্থিতিস্থাপক বস্তু। আর যেগুলো হচ্ছে তুমি আকার বা আকৃতি পরিবর্তন করতে পারো না সেগুলোকে বলা হয় দৃঢ় বস্তু। মানে যেগুলো তুমি যতই তুমি মানে বল দাও না কেন সে চেঞ্জ হবে না। যেমন ধরো একটা দেওয়ালকে, বাড়ির দেওয়ালকে যদি তুমি বল প্রয়োগ করো সে কি চেঞ্জ হবে? তার আকৃতি চেঞ্জ হবে না, তখন সেটা হচ্ছে দৃঢ় বস্তু। যেমন ধরো বাড়ির দেওয়াল। আর স্থিতিস্থাপক বস্তু হচ্ছে যেগুলো চেঞ্জ হয়। যেমন ধরো একটা স্প্রিংয়ের ক্ষেত্রে কি হয়, তুমি যদি বল প্রয়োগ করো না তাহলে দেখবে এই স্প্রিংয়ের আকার বা আকৃতি চেঞ্জ হয়ে যায়। তো এই যে আকার বা আকৃতি চেঞ্জ হলে কি হয়, তো তুমি যখন একটা ধরো স্প্রিং নিয়েছো, স্প্রিংটাকে তুমি দুই হাত দিয়ে চাপছো, তাহলে এটা ধরো স্প্রিং ছিল, এটা তুমি এইদিকে একটা হাত, এইদিকে একটা হাত দিয়ে তুমি চাপছো, তখন কি হবে, স্প্রিংটা এইভাবে আরও গুটিয়ে যাবে, এরকম হয়ে যাবে। তার মানে কি, তুমি এই স্প্রিংটাকে যখন বল প্রয়োগ করছো তখন তুমি কি করছো না, যখন এই বল প্রয়োগ করছো তার ফলে কী হবে, এই স্প্রিংয়ের আকৃতি পরিবর্তন হলো, আকৃতি পরিবর্তন হলো। তাহলে তুমি বল প্রয়োগ করার ফলে এই স্প্রিংয়ের কী হলো, আকৃতি পরিবর্তন হলো। এই আকৃতি পরিবর্তনের জন্য কি হলো, তুমি যে একটা বল প্রয়োগ করেছিলে সেটা হচ্ছে তাকে এই যে স্প্রিংয়ের এবার তুমি যখন এই বলটা হাতটা যখন ছেড়ে দিলে না, এবার যখন তুমি প্রথমে বলি, যখন তুমি হাত দিয়ে চেপে ধরলে বল প্রয়োগ করলে তখন যে কার্যটা করলে সেটা স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত হলো। কী হিসাবে সঞ্চিত হলো, স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হলো। মানে যখনই তুমি একটা বল প্রয়োগ করলে, বাইরে থেকে বল প্রয়োগের স্প্রিংটাকে তার মানে যখন কোনো কিছু বল ছিল না তখন সেটা কিসে ছিল, প্রমাণ অবস্থানে ছিল, প্রমাণ অবস্থা, এই প্রমাণ অবস্থায় ছিল। এবার যখনই তুমি বল প্রয়োগ করলে দুই দিক থেকে, তখন তার মধ্যে তুমি একটা কী করলে, বল প্রয়োগ করলে, এবং তার ফলে কি হলো, যে এই যে তুমি একটা কার্য করলে সেটা হচ্ছে এই স্প্রিংয়ের মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হলো। এবার যখনই তুমি আবার হাত ছেড়ে দেবে স্প্রিংটা তৎক্ষণাৎ আবার নিজের অবস্থানে চলে আসবে। তখন তার মানে হচ্ছে এই যে স্মৃতিশক্তি তার মধ্যে সঞ্চিত ছিল সেটা ব্যবহার করে ও কিন্তু নিজের অবস্থানে ফিরে চলে এলো। মানে যেই তুমি হাতটা ছেড়ে দিলে ও সঙ্গে সঙ্গে কিন্তু বড় হয়ে যাবে। এই বড় হলো মানে কি, ও নিজে কাজ করলো। এই কাজ করলো কেন, তার মধ্যে স্থিতিশক্তি ছিল বলে। যখন একটা স্প্রিং এমনি নর্মাল অবস্থায় থাকে, প্রমাণ অবস্থায় থাকে, তার মধ্যে কি স্থিতিশক্তি শূন্য, স্থিতিশক্তি হচ্ছে শূন্য। যেই তুমি হাত দিয়ে বল প্রয়োগ করে তাকে ছোট করলে তার মধ্যে কি হলো, স্থিতিশক্তি সঞ্চিত হলো। মানে যখন ছোট ছিল তখন হচ্ছে তার মধ্যে কি হলো, স্থিতিশক্তি চলে এলো, স্থিতিশক্তি চলে এলো। এবার যখনই তুমি হাতটা ছেড়ে দিলে তখন এই স্প্রিংটা কী হলো, আবার নিজের অবস্থায় ফিরে এলো। তখন এই স্থিতিশক্তিটাকে কী করলো, ব্যবহার করে কাজ করে ও নিজে প্রসারণ হয়ে গেল, দিয়ে আবার প্রমাণ অবস্থানে চলে এলো, তখন আবার তার স্থিতিশক্তি শূন্য হয়ে গেল। তো এই হচ্ছে আকৃতি পরিবর্তনের জন্য স্থিতিশক্তি আমরা পাচ্ছি। এবং আমাদের দৈনন্দিন জীবনেও আমরা দেখতে পাই, যেমন ধরো ঘড়িতে দম দিলে, আমরা অনেক সময় ঘড়িতে দম দেওয়া আমরা দেখতে পাই, যে দম দেওয়া ঘড়ি পাওয়া যেত। এখন আর পাওয়া যায় না সেরকমভাবে, বাট দম দেওয়া ঘড়ি পাওয়া যেত। তখন কী হতো, এইখানে যেমন ডান দিকে দেখো একটা দম দেওয়ার জন্য একটা বোতাম থাকতো, যেটাকে ঘুরিয়ে গিয়ে দম দেওয়া হতো। এটার মানে হচ্ছে তার মধ্যে একটা এই ঘড়ির ভিতরে স্প্রিং থাকতো, এইরকম স্প্রিং। এটা হচ্ছে তার প্রমাণ অবস্থা। যেই তুমি ঘুরালে তখন এটাকে স্প্রিংটাকে এভাবে ছোটো করে দিলে। এবার যেই তুমি ছেড়ে দিলে আস্তে আস্তে কি এই স্প্রিংটা আবার নিজের ওই যে তুমি যখন ঘোরালে না তখন তার মধ্যে স্প্রিংয়ের মধ্যে স্প্রিংটা ছোট হলো, আর তার মধ্যে কি হলো, স্থিতিশক্তি সঞ্চিত হলো। এবার যেই তুমি দম দেওয়াটা বন্ধ করলে তখন কী হবে, ওই স্প্রিংটা চাইবে কি, ওই যে স্থিতিশক্তি তার মধ্যে সঞ্চিত হলো সেটা ব্যবহার করে সে তার প্রমাণ অবস্থানে আসার চেষ্টা করবে। যেই এই প্রমাণ অবস্থানে আসার সময় কী হবে, ঘড়ি চলবে। এবার যখনই এই প্রমাণ অবস্থায় ফিরে চলে আসবে তখন কিন্তু ঘড়ি বন্ধ হয়ে যাবে। তাহলে ঘড়ির কাজ হচ্ছে পুরোপুরি হচ্ছে স্প্রিংয়ের, যে স্প্রিংটাকে তুমি যে দম দিয়ে চালিয়েছিলে তার জন্যই কিন্তু ঘড়িটা চলছিল। যেই তোমার স্প্রিংটা আবার যে প্রমাণ অবস্থায় ফিরে এলো তখন তোমার ঘড়ি বন্ধ হয়ে যাবে। তো সেই যে এই সব ঘড়ি এখন আর ব্যবহার করা হয় না, এখনকার ডিজিটাল ঘড়ি চলে এসছে। তো এইগুলো আগেকার দিনে প্রচুর ব্যবহার হতো। আবার যদি যেমন ধরো তুমি যদি ধনুক দেখো, যে একটা যে ধনুকের যে এই যে তারটা থাকে না, তুমি যখন একটা এই যে তীরটাকে তোমাকে কি করতে হয়, তারের সাথে টেনে ধরতে হয়।
তার মানে কি, এই যে তারটা ছিল, তুমি যদি নর্মাল থাকতো এরকম, তাহলে কিন্তু তুমি যদি তীরটা ছোড়ার চেষ্টা করতে, কিন্তু তীরটা যেত না। যেই তুমি এই তীরের তারটাকে যখন টেনে ধরলে, তার মধ্যে কি তৈরি হলো? স্থিতিশক্তি তৈরি হলো। এবং যখনই স্থিতিশক্তি তৈরি হয়ে গেল, এবার তুমি তীরটাকে ছেড়ে দিলে, দেখবে তীরটা অনেক দূর চলে যাবে। মানে হচ্ছে, এই যে তারটার মধ্যে স্থিতিশক্তি তৈরি হয়েছিল, সে ওই স্থিতিশক্তি ব্যবহার করে কাজ করবে এবং তীরটাকে দূরে সরে দেবে, এবং ও আবার নিজের অবস্থানে ফিরে আসবে। তো এইভাবে স্থিতিশক্তি কি হয়, মানে কোনো বস্তুর আকৃতি পরিবর্তনের জন্য সঞ্চিত হতে পারে। এবার আসছি অভিকর্ষীয় স্থিতিশক্তি, যেটা আমরা মানে বস্তুর অবস্থানের জন্য আমরা যেটা পেয়ে থাকি, সেটা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি। মানে কোনো একটা বস্তু ধরো এরকম আছে, সেই কোনো বস্তু থেকে একটা জায়গা থেকে আর একটা উঁচু জায়গায় নিয়ে যেতে গেলে অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ করলে বস্তুর মধ্যে যে স্থিতিশক্তি তৈরি হয়, সেটা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি। তাহলে কোনো বস্তুকে অভিকর্ষীয় বল নিচের দিকে কাজ করছে, সেটা হচ্ছে এমজি। কোনো বস্তুকে অভিকর্ষীয় বলের বিরুদ্ধে ওপরে তুললে বস্তুটি কার্য করার যে সামর্থ্য অর্জন করে, তাকে ওই বস্তুর অভিকর্ষীয় স্থিতিশক্তি বলা হয়। তাহলে ধরো একটা কোনো বস্তু ছিল এরকমভাবে, তাহলে আমি যদি ভূপৃষ্ঠকে কি করি, আমি যদি বলি যে ভূপৃষ্ঠে তার স্থিতিশক্তি শূন্য, এবং ভূপৃষ্ঠ থেকে কিছুটা উপরে নিয়ে গেলে, কিছুটা উপরে তুললে তার কি হবে, তার মধ্যে স্থিতিশক্তি তৈরি হবে। কিন্তু কতটা তৈরি হবে সেটা আমাদেরকে জানতে হবে। কতটা তৈরি হবে মানে আমরা তো বলছি স্থিতিশক্তি বাড়বে, কিন্তু কতটা বাড়বে? ধরো এটা এইচ উচ্চতায় নিয়ে গেলাম, এটা এম ভরের বস্তু, তাহলে কতটা স্থিতিশক্তি আমাদের বাড়বে? তো সেটাই হচ্ছে আমরা দেখব স্থিতিশক্তির পরিমাপ। আমরা বার করব। এই স্থিতিশক্তি কিন্তু হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি। মানে বস্তুর অবস্থান পরিবর্তনের জন্য যে স্থিতিশক্তি পাচ্ছি, যেটা হচ্ছে অভিকর্ষজ বলের বিরুদ্ধে আমরা কাজ করছি, তখন সেটাকে পাচ্ছি অভিকর্ষীয় স্থিতিশক্তি। এই অভিকর্ষীয় স্থিতিশক্তির পরিমাপ আমরা কিভাবে করব সেটা দেখো। প্রথমত হচ্ছে একটা কি করতে হবে, আমাদেরকে নির্দেশ তল ধরে নিতে হবে। মানে এমন একটা মানে তোমাকে তল ধরে নিতে হবে যেখানে হচ্ছে বস্তুর স্থিতিশক্তি শূন্য। এবার এই নির্দেশ তল আমরা সাধারণত কি ধরি? ভূপৃষ্ঠে আমরা বলি যে তার স্থিতিশক্তি হচ্ছে শূন্য, কিন্তু আসলে তা নয়। তুমি নির্দেশ তল যে কোনো কিছু ধরতে পারো, যেখানে তুমি মনে করতে পারো যে এখানে আমি নির্দেশ তল ধরবো, তুমি এইখানেই ধরতে পারো। যেখানে বস্তুটা ধরো এইচ উচ্চতায় আছে, এইখানেই তুমি যদি নির্দেশ তল ধরো যে এইখানে স্থিতিশক্তির জন্য, তাহলে তুমি এইখানে তার জন্য স্থিতিশক্তি, তাহলে ভূপৃষ্ঠে তার স্থিতিশক্তি তুমি বার করতে পারবে। ঠিক আছে? তো নির্দেশ তলটা ধরে নেওয়াটা খুব একটা অবশ্যই সুবিধাজনক, এবং তোমাকে এমন একটা তলকে ধরে নিতে হবে যেটা তুমি সমস্ত ক্যালকুলেশন করতে, গণনা করতে তোমার সুবিধা হবে। তাই নির্দেশ তল তোমাকে প্রথমে ধরে নিতে হবে। তাহলে ধরলাম যে এই যে একটা বস্তু ছিল, পৃথিবীতে হচ্ছে ধরো ভূপৃষ্ঠ, সেটা হচ্ছে ধরো নির্দেশ তল। ঠিক আছে? তার মানে কি, এইখানে তার স্থিতিশক্তি হচ্ছে শূন্য। এবার বস্তুটাকে এইচ উচ্চতায় নিয়ে যাওয়া হলো উপরের দিকে, আর বস্তুর ভর ছিল এম। তার মানে কি, নিচের দিকে তাহলে কি বল পায়, মানে অভিকর্ষজ বল কত কাজ করছে? অভিকর্ষজ বল হচ্ছে এম ইন্টু জি, মানে বস্তুর ভর গণিত ত্বরণ। এই অভিকর্ষজ বলের বিরুদ্ধে তুমি কত উচ্চতা নিয়ে যাচ্ছ? এইচ উচ্চতা। তাহলে উচ্চতা মানে হচ্ছে সরণ কত হচ্ছে, সেটা হচ্ছে এইচ। তাহলে বল আছে এম জি, সরণ হচ্ছে এইচ। তাহলে কত কার্য তোমাকে করতে হলো এই অভিকর্ষজ বলের বিরুদ্ধে কার্য করতে হলো? অভিকর্ষজ বল গণিত সরণ, বস্তুর সরণ। তাহলে এম জি গণিত হচ্ছে এইচ, মানে এম জি এইচ। এই পরিমাণ কার্য তোমাকে কি করতে হলো? এই বস্তুটাকে এই নিচ থেকে উপরে নিয়ে যেতে তোমাকে কার্য করতে হলো। এই কার্যই কী হবে? বস্তুর মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হবে। তাহলে এই যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হবে, তাহলে স্থিতিশক্তির মান কত? এম জি ইন্টু এইচ। মানে স্থিতিশক্তি মানে হচ্ছে বস্তুর ভর গণিত এই যে অভিকর্ষজ ত্বরণ গণিত হচ্ছে বস্তুর উচ্চতা।
এইটাই হচ্ছে কিন্তু স্থিতিশক্তির ফর্মুলা। তাহলে স্থিতিশক্তি মানে হচ্ছে বস্তুর ভর তোমাকে তার সাথে অভিকর্ষ ত্বরণ গুণ করতে হবে, তার সাথে বস্তুর উচ্চতা করতে হবে। এই যে তিনটে এম জি এইচ, তাহলে স্থিতিশক্তিকে আমি পি দিয়ে যদি লিখি তাহলে পি সমান হচ্ছে এম জি ইন্টু এইচ, পি সমান এম জি এইচ। এইটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে বস্তুর স্থিতিশক্তি বোঝাচ্ছে। এবার দেখো একটা জিনিস অবশ্যই লক্ষ্য করো, বস্তুর উচ্চতা কিন্তু মানে সব কিছু আপেক্ষিক। তুমি যদি নির্দেশতল ভূপৃষ্ঠকে ধরো তাহলে পরে এইচ হবে, তাহলে এইচ উচ্চতায় যদি নিয়ে যাও তাহলে অবশ্যই এটা হচ্ছে এমজিএইচ। এবার ধরো তুমি যদি নির্দেশতল আলাদা ধরো অন্য একটা তলকে যদি নির্দেশতল ধরো তাহলে কিন্তু উচ্চতা কিন্তু আলাদা হবে, তখন কিন্তু তোমার স্থিতিশক্তি কী হবে, আলাদা হতে পারে। তো অবশ্যই মানে তোমাকে দেখতে হবে যে তুমি কোন নির্দেশতল নিচ্ছ এবং তার সাপেক্ষে উচ্চতা কত, সেই হিসাবে তুমি স্থিতিশক্তি বার করতে পারো। এবার বলছে অভিকর্ষীয় স্থিতিশক্তি পথের ওপর নির্ভরশীল নয়। মানে আমি একটা বস্তুকে এখান থেকে ধরো এখানে নিয়ে যাব, আমি এই উচ্চতায় নিয়ে যাব, এটা আমি কিভাবে নিয়ে যাব তার উপরে, তার মধ্যে যে স্থিতিশক্তি তৈরি হবে এই পথের উপরে নির্ভরশীল হবে না। যেমন ধরো একটা বস্তুকে আমি একটা সোজা নিয়ে গেলাম এখানে, এটা হচ্ছে এই উচ্চতা, আর আমি নিয়ে গেলাম এখান থেকে আবার এইখানে নিয়ে গেলাম এইভাবে। মানে তোমার এইটা ছিল ভূপৃষ্ঠ, তুমি একবার এখান থেকে তুমি এখানে নিয়ে গেলে সোজা, তো এটা গেলে সোজা বরাবর নিয়ে গেলে, তাহলে আমি বলছি যে এটা বস্তুর ভর যদি এম হয় তাহলে এখানে নিয়ে যেতে কত স্থিতিশক্তি হবে, এমজিএইচ, যদি সোজা খাড়াভাবে যাও, যেটা আমি আগে দেখলাম। কিন্তু ধরো তোমার বস্তুটা ছিল এখানে এ বিন্দুতে, তুমি নিয়ে গেলে এই বরাবর দিয়ে এখানে গেলে, তাহলে স্থিতিশক্তি কত হবে। তো সেটা যদি আমি বার করি তাহলে আমি জানি যে নততলের যে সূত্র, যে ধরো ওকে এটা ছিল তোমার হচ্ছে, আমি ধরো এ নিলাম, এটা ধরো বি বিন্দু নিলাম। এবার ধরো একটা কোনো বস্তু ধরো এখানে আছে, ঠিক আছে, এটা ধরো নততল, এটা হচ্ছে থিটা। তো এর উপর কী কী বল কাজ করছে, এটা হচ্ছে এমজি, এটা যদি থিটা তো অবশ্যই এই বরাবর হবে, এটাও থিটা হবে, এটা হবে এমজি কস থিটা, আর এই বরাবর হবে দেখো এমজি সাইন থিটা। তাহলে এই যে বস্তুটা এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে দেখো একটা বল সবসময় এমজি সাইন থিটা কিন্তু কাজ করছে এই নততল বরাবর নিচের দিকে। তার মানে কি, যখনই তাহলে তুমি একটা বস্তুকে এই নততল বরাবর উপরের দিকে নিয়ে যেতে চাইবে, এই এমজি সাইন থিটার বিরুদ্ধে তোমাকে কার্য করতে হবে। তাহলে তোমাকে বল যেটা কাজ করছে তোমার উপরে সেটা হচ্ছে এমজি সাইন থিটা। এই এমজি সাইন থিটার বিরুদ্ধে তোমাকে কাজ করে উপরের দিকে যেতে হবে। আর সরণ কতটা, সরণ হচ্ছে তোমার এ বি, মানে এ বি পরিমাণ তোমাকে যেতে হবে। তাহলে কত কার্য করতে হবে, কার্য সমান হচ্ছে বল গণিত সরণ, মানে এমজি সাইন থিটা ইন্টু হচ্ছে এ বি। এই পরিমাণ কার্য করতে হবে, মানে কি এই পরিমাণ স্থিতিশক্তি ওই বস্তুর ওপরে বস্তুতে সঞ্চিত হবে। তাহলে বি বিন্দুতে যখন তুমি পৌঁছালে তখন তার স্থিতিশক্তি কত হবে, এমজি সাইন থিটা ইন্টু এ বি। এবার দেখো এই এমজি সাইন থিটা এ বি, এটাকে যদি আমি লিখি তাহলে স্থিতিশক্তি সমান কত পাচ্ছি, এমজি তো লিখলাম, তার মানে কি এ বি সাইন থিটা লিখতে পারি, এ বি সাইন থিটা মানে সাইন থিটাকে জাস্ট এ বির পরে লিখলাম, তাহলে এ বি সাইন থিটা। এবার এই যে ত্রিভুজ তুমি পেয়েছো এরকম, এটা এ, এটা বি, এটা থিটা, আর এটা ধরো ও লিখলাম, এটা ও। তাহলে দেখো এটা যদি থিটা হয় তাহলে এ বি সাইন থিটা, তাহলে সাইন থিটা যদি বার করি, সাইন থিটা সমান হচ্ছে ধরো, তাহলে এটা ছিল এইচ উচ্চতা, তাহলে সাইন থিটা সমান হচ্ছে দেখো লম্ব হচ্ছে কত, ওবি, ওবি মানে এইচ বাই ভূ অতিভুজ মানে এ বি, তাহলে এইচ সমান লিখতে পারি এ বি সাইন থিটা, এইচ সমান এ বি সাইন থিটা। এই এ বি সাইন থিটাকে তুমি এখানে দেখো, এইখানে এ বি সাইন থিটা সমান লিখতে পারো এইচ, তাহলে এমজি গণিত এ বি সাইন থিটা সমান এইচ, তাহলে এমজি এইচ। তার মানে বি বিন্দুতে বস্তুর স্থিতিশক্তি কত হলো, এমজি এইচ। কিন্তু যদি আমি সোজা ডাইরেক্ট উপরে নিয়ে যেতাম সোজা খাড়াভাবে, তাহলেও কিন্তু এমজি এইচ। মানে কি, তুমি যে কোনো পথেই নিয়ে যাও না কেন, যে কোনো বিন্দুতে তুমি যে পথেই যাও না কেন, তার মধ্যে স্থিতিশক্তি কত হবে, এমজি এইচ। তার মানে কি, যে কোনো বস্তুকে যে পথেই উপরে তোলা হোক না কেন, নির্দেশতল থেকে, এই যে নির্দেশতল ছিল, এই নির্দেশতল থেকে বস্তুটির উচ্চতা যদি একই থাকে, মানে যে কোনো এইচ উচ্চতায়, এইরকম একটা এটা যদি এইচ উচ্চতা হয়, যে কোনো উচ্চতায় তার স্থিতিশক্তি কত হবে, সমান হবে। এইটা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তির পরিমাণ। অভিকর্ষীয় স্থিতি হচ্ছে এমজি এইচ। অভিকর্ষীয় স্থিতিশক্তি নির্দেশতলের উপর নির্ভরশীল,
অবশ্যই, মানে তুমি বলছিলাম যেটা, যে কোনো একটা তুমি ভূপৃষ্ঠকে নির্দেশতল ধরলে তার এইখানে যে কোনো একটা বস্তু রাখলে এটা যদি উচ্চতা ধরো এইচ হয়, তাহলে এর এর মাস বা ভর যদি এম হয়, তাহলে অবশ্যই তার মধ্যে স্থিতিশক্তি কত হবে, mgh। এবার যদি তুমি এইটাকে ভূপৃষ্ঠকে তুমি কি নিয়েছিলে, নির্দেশতল নিয়েছিলে। এবার এরকমও তো হতে পারে যে একটা টেবিল তুমি নিয়েছো, এই টেবিলটাকে তুমি বললে যে এইটা হচ্ছে তোমার নির্দেশতল, আর টেবিলের হাইট ধরো টি। তাহলে এই যে বস্তুটা আছে, তাহলে এই যে বস্তু থেকে টেবিলের দূরত্ব বা হাইট কত, এটা হচ্ছে এইচ মাইনাস টি। তাহলে এই বস্তুর মধ্যে যদি ভূপৃষ্ঠকে নির্দেশতল ধরি তাহলে স্থিতিশক্তি কত হবে, mgh। কিন্তু যদি এই টেবিলটাকে নির্দেশতল ধরি তাহলে এই বস্তুর মধ্যে কত স্থিতিশক্তি হবে, সেটা হচ্ছে mg ইন্টু হচ্ছে এই যে দূরত্ব সেটা এইচ মাইনাস টি। তার মানে কি, তুমি নির্দেশতল যদি আলাদা করো তাহলে বস্তুর স্থিতিশক্তি কিন্তু আলাদা হয়ে যাবে। তার মানেই হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি নির্দেশতলের উপর নির্ভরশীল। তোমাকে তার জন্য নির্দেশতলটা এমনভাবে ধরতে হবে যাতে তোমার গণনা করা সুবিধা হয়। অভিকর্ষীয় স্থিতিশক্তি ঋণাত্মক হতে পারে, অবশ্যই, মানে তুমি মানে কোথায় নির্দেশতল ধরছো তার সাপেক্ষে সমস্ত কিছু পজিটিভ বা নেগেটিভ হতে পারে। যেমন ধরো তুমি একটা বস্তুকে এইভাবে রাখলে, এইটা হচ্ছে ধরো ভূপৃষ্ঠ, এইখানে বললাম এটা তুমি নির্দেশতল ধরে নিয়েছো, মানে এর সাপেক্ষে তুমি সব কিছু পরিমাপ করবে। তাহলে যদি একটা বস্তু এইখানে থাকে তাহলে তার স্থিতিশক্তি হচ্ছে 0। এবার একটা বস্তু এই উচ্চতায় তুমি যদি নিয়ে গেলে তাহলে তার স্থিতিশক্তি কত, mgh। এটা হচ্ছে এই ভূপৃষ্ঠ থেকে কিছুটা ওপরে। এবার ধরো ভূপৃষ্ঠের নিচে যদি কোনো বস্তু থাকে এরকম, এইচ উচ্চতার নিচে, এটা হচ্ছে এইচ, তাহলে তার স্থিতিশক্তি কত হবে, তুমি কি বলতে পারবে, mgh। তখন হবে এটা হচ্ছে মাইনাস mgh, কারণ হচ্ছে এইচ উচ্চতা তুমি এইদিকে যখন যাচ্ছিলে পজিটিভ ধরছিলে, তাহলে এই দিকে গেলে কী ধরতে হবে, নেগেটিভ ধরতে হবে। তার জন্য কী হবে, এর মধ্যে এই বস্তু যদি নিচে থাকে তখন তার স্থিতিশক্তি কত হবে, মাইনাস mgh। এই যে মাইনাস এলো মানে ঋণাত্মক হলো। তার মানে কি, এটা হচ্ছে ঋণাত্মক। তার মানে হচ্ছে বস্তুর যে অভিকর্ষীয় স্থিতিশক্তি ঋণাত্মক হতে পারে। স্থিতিশক্তি ও সুস্থির সাম্য, মানে কোনো একটা বস্তু সাম্যাবস্থায় থাকবে, তুমি পরের চ্যাপ্টারে পড়বে সাম্যাবস্থা কাকে বলে, মানে আর তার মধ্যেও একটা ভাগ আছে সুস্থির সাম্য। সুস্থির সাম্য মানে যেটাতে তুমি বস্তু সাম্যাবস্থায় থাকছে সুস্থিরভাবে, সুস্থির সাম্য। কোনো একটা বস্তু যখন সুস্থির সাম্যে থাকে তখন তার স্থিতিশক্তি কী হয়, সর্বনিম্ন হয়। স্থিতিশক্তি সর্বনিম্ন হয়, মানে এটাই হয় যে কোনো বস্তু ধরো থাকলো, কোনো বস্তুর যদি স্থিতিশক্তি সর্বনিম্ন হয় ও সেখানে চুপচাপ থাকতে পারবে। মানে স্থিতিশক্তি মানে হচ্ছে তার মধ্যে কাজ করার সামর্থ্য। এবার স্থিতিশক্তি যদি যত কম থাকবে তার মধ্যে কাজ করার সামর্থ্য তত কম থাকবে, মানে ও স্থির থাকার চেষ্টা করবে, ও মানে কোনো কাজ করবে না। যেই তার মধ্যে স্থিতিশক্তি সঞ্চার হবে তার মধ্যে কি, তার মধ্যে একটা কাজ করার সামর্থ্য চলে এলো, তখন কিন্তু আর স্থির থাকবে না। তাই স্থিতিশক্তি যত কম হবে তত বেশি বস্তু স্থির থাকবে, মানে সাম্য থাকবে। তার মানে হচ্ছে বস্তুর স্থিতিশক্তির সাথে সাম্যাবস্থার একটা গভীর যোগ আছে। যত স্থিতিশক্তি কম হবে তত ভালো সাম্যাবস্থায় থাকবে। তার জন্য তুমি যদি একটা স্প্রিংকে যদি ধরো এরকম স্প্রিং আছে, স্প্রিংকে তুমি যদি তার সাম্যাবস্থায় রেখে দাও, মানে স্থির অবস্থায় থাকে, তখন তার স্থিতিশক্তি কী হবে, 0 হয়ে যাবে, স্থিতিশক্তি 0। আর যদি সেটাকে টেনে ধরো তার মানে কি, তার মধ্যে স্থিতিশক্তি তৈরি হলো, যেই তুমি ছেড়ে দেবে আবার স্প্রিংটা নিজের অবস্থানে ফিরে এলো। তার মানে কি, ও কী চাইলো, তার মধ্যে স্থিতিশক্তিটাকে অবশ্যই ও কমাতে চাইলো, সেই জন্য ও কিন্তু পুনরায় আগের অবস্থায় চলে এলো। তার জন্য স্থিতিশক্তিকে ও সব থেকে কম করতে চাইবে যাতে ও সাম্যাবস্থায় থাকে। এবার আসছি প্রসারিত স্প্রিংয়ের স্থিতিস্থাপক স্থিতিশক্তি। আমরা অভিকর্ষীয় স্থিতিশক্তি পড়লাম যখন আমি বস্তুর মানে অবস্থান পরিবর্তন করছি অভিকর্ষজ বলের বিরুদ্ধে। এবার আর একটা যেটা বললাম যে এবার আকৃতির পরিবর্তনের জন্য যে স্থিতিশক্তি তৈরি হয় সেটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। এই স্থিতিস্থাপক স্থিতিশক্তি মানে হচ্ছে স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে কী হয়,
আকৃতি পরিবর্তন করলে যে স্থিতিশক্তি তৈরি হয় সেটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। ধরো যেটা আমি বলছিলাম যে একটা স্প্রিংকে যদি প্রমাণ অবস্থায় থাকে তার মধ্যে স্থিতিশক্তি হচ্ছে পি হচ্ছে 0, পিই বলা হয় পোটেনশিয়াল এনার্জি। আর যখন তুমি স্প্রিংটাকে টানলে ধরে তখন তার মধ্যে কী হলো, পোটেনশিয়াল এনার্জি তৈরি হলো, তার মানে এটা নট ইকুয়ালস টু 0। এবার বলছে যে বলো যে কতটা স্থিতিস্থাপক স্থিতিশক্তি তৈরি হবে, মানে তার মান কত, এই পির পোটেনশিয়াল এনার্জির মান কত হবে সেটা আমরা বার করব। তো ধরো যে যখন, এবার আরেকটা জিনিস মনে রাখবে যে স্প্রিংয়ের মধ্যে একটা ধ্রুবক থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে কে, যেটাকে বলে স্প্রিংয়ের বল ধ্রুবক, যেটা আমরা ব্যবহার করব। তো ধরো একটা স্প্রিং ছিল, প্রমাণ অবস্থায় ছিল, সেটাকে আমি টেনে এইভাবে বড় করলাম। কতটা বড় করলাম, এই যে এতটা বড় করলাম সেটা হচ্ছে এক্স, মানে যতটা দৈর্ঘ্য বাড়লো সেটা হচ্ছে এক্স। বা ধরো প্রাথমিক অবস্থা ছিল x1, পরে তার দৈর্ঘ্য হলো x2, তাহলে x কত হবে, x2 মাইনাস x1। তাহলে x2 মাইনাস x1 হচ্ছে, বা x হচ্ছে তার প্রসারিত দৈর্ঘ্য, মানে প্রসারিত যতটা প্রসারণ করা হলো, প্রসারিত দৈর্ঘ্য মানে যতটা প্রসারণ করা হলো। তাহলে এতটা প্রসারণ করা হলে, এই এক্স পরিমাণ প্রসারিত করা হলে বস্তুর মধ্যে স্থিতিশক্তি কতটা হবে সেটা বার করব। তো একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে যেটাকে আমরা বলি হুকসের সূত্র, হুকস ল বা হুকের সূত্র। সেটা বলে যে কোনো একটা স্প্রিংকে যখন তুমি তাকে প্রসারিত করছো কোনো একটা বল প্রয়োগ করে, মানে তোমার প্রসারিত করতে গেলে কী করতে হবে, একটা বল প্রয়োগ করতে হবে। এই যে বল তুমি প্রয়োগ করবে এফ, সেটা হবে যতটা প্রসারিত হবে তার সাথে সমানুপাতিক, মানে এক্সের সাথে সমানুপাতিক হবে, মানে যতটা তোমার প্রসারণ হলো তার সাথে প্রযুক্ত বল সমানুপাতিক হবে। এই এক্স মানে কি, x2 মাইনাস x1, তাহলে এফ প্রপোর্শনাল হচ্ছে x2 মাইনাস x1, যতটা প্রসারিত দৈর্ঘ্য হলো। এটাকে তুমি যদি লেখো তাহলে এফ সমান পাবে, যদি তুমি সমান করে দাও প্রপোর্শনাল, তাহলে একটা ধ্রুবক নেবে কে ইন্টু x2 মাইনাস x1। এই যে কে নিলে এটাকে বলা হয়, যেটা আমি বলছিলাম যে স্প্রিংয়ের বল ধ্রুবক, স্প্রিংয়ের বল ধ্রুবক। মানে কোনো একটা স্প্রিংকে তুমি কতটা দৈর্ঘ্য পরিবর্তন করতে পারবো, মানে কেটাকে তুমি লিখতে পারো এফ বাই এক্স, ঠিক আছে, কে সমান আছে এফ বাই এক্স। মানে তুমি যদি 1 মিটার যদি ধরো প্রসারিত করতে তোমার কতটা বল প্রয়োগ করা হলো, মানে তোমার বল ধ্রুবক হচ্ছে স্প্রিংয়ের, মানে প্রত্যেকটা স্প্রিংয়ে আলাদা আলাদা স্প্রিংয়ের বল ধ্রুবক কিন্তু আলাদা। মানে তুমি বল ধ্রুবক যত বেশি হবে তার মানে কি, মানে ছোট্ট কম পরিমাণ প্রসারণে যদি বেশি বল প্রয়োগ করতে হয় তাকে তার বেশি বল ধ্রুবক হবে। মানে এক্স যদি কম হয়, এফ যদি বেশি হয়, তাহলে কে বেশি হবে। তার মানে কি, কোনো স্প্রিংয়ের বল ধ্রুবক বেশি মানে কি, মানে কম প্রসারণের জন্য যদি সব বেশি বল প্রয়োগ করতে হয় তাহলে তার বল ধ্রুবক বেশি। আর কোনো স্প্রিংয়ের বল ধ্রুবক কম মানে হচ্ছে তাকে যদি হালকা যদি বল দাও তা সে প্রসারিত অনেক বেশি হবে, তার জন্য তার বল ধ্রুবক কম হবে। বোঝা গেল? তাহলে এফ সমান হচ্ছে কে ইন্টু x2 মাইনাস এক্স পেলাম। তাহলে কে হচ্ছে তার স্প্রিংয়ের হচ্ছে বল ধ্রুবক। এবার যখন মানে x1 অবস্থায় ছিল, যখন তার কোনো প্রসারণ ঘটেনি, তখন বল কত, 0। যখন ও x2 হলো তখন বল কত, এফ হচ্ছে এফ। তার মানে হচ্ছে যে টোটাল যে গড় বল কত কাজ করছে, এই এফ সমান হচ্ছে কে ইন্টু x2 মাইনাস x1। তাহলে বস্তুর এই x1 থেকে x2 যাওয়ার পথে গড় বল কত কাজ করছে না, প্রাথমিক বল f1 প্লাস f2/2। f1 হচ্ছে f1 তো 0, আর f2 হচ্ছে তোমার k ইন্টু x2 মাইনাস x1, তাহলে হচ্ছে 0 প্লাস হচ্ছে k ইন্টু x2 মাইনাস x1/2, মানে হচ্ছে হাফ ইন্টু কে ইন্টু x2 মাইনাস x1। এইটা হচ্ছে গড় বল যখন ও x1 থেকে x2তে যাচ্ছে। তার মানে হচ্ছে এবার স্মরণ কত হচ্ছে, স্মরণ হচ্ছে x2 মাইনাস x1। তাহলে কার্য কত করতে হবে, বল গণিত স্মরণ। তাহলে হাফ কে x2 মাইনাস x1 হচ্ছে তার গড় বল, যেটা আমি এফ পেয়েছি। আর গণিত স্মরণ কত, x2 মাইনাস x1, তাহলে x2 মাইনাস x1। তাহলে তুমি যদি বসিয়ে দাও দেখো হাফ কে x2 মাইনাস x1 তার স্কোয়ার। এই x2 মাইনাস x1কে লিখতে পারি x, তার মানে কি পোটেনশিয়াল এনার্জি যেটা পেলাম সেটা হচ্ছে হাফ কে ইন্টু এক্সের স্কোয়ার। এটাই হচ্ছে তোমার কোনো একটা স্প্রিংয়ের বা স্থিতিস্থাপক বস্তুর স্থিতিস্থাপক স্থিতিশক্তি। তাহলে পোটেনশিয়াল এনার্জি সমান হচ্ছে হাফ কে ইন্টু এক্স স্কোয়ার, মানে হচ্ছে হাফ গণিত কে হচ্ছে স্প্রিংয়ের বল ধ্রুবক,
গণিত হচ্ছে যে প্রসারিত দৈর্ঘ্য যতটা বাড়লো প্রসারিত দৈর্ঘ্য তার স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার। এটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা, এটা মনে রাখবে। এটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি, আর অভিকর্ষীয় স্থিতিশক্তির ফর্মুলা ছিল mgh। তো দুটো ফর্মুলা আছে স্থিতিশক্তির, দুটো ফর্মুলা, একটা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি হলে mgh, আর যদি স্থিতিস্থাপক স্থিতিশক্তি হয় তাহলে হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। বোঝা গেল? এবার যদি একই জিনিস যদি কলনবিদ্যার সাহায্য নিয়ে করা হয় তাহলে দেখতে পাবে যে যখন একটা স্প্রিংকে এইভাবে তুমি নিয়ে যাচ্ছ তখন এক্স পরিমাণ যদি ওর প্রসারিত হয়, তাহলে তুমি যখন মানে ছেড়ে দেবে তখন কী হবে, ও আবার নিজের পরিমাণে নিজের যে দৈর্ঘ্যে মানে নিজের যে প্রমাণ দৈর্ঘ্য যেটা এক্সন ছিল তা সেখানে ফিরে আসবে। তার মানে কি, এই যে যখন ফিরে আসছে তখন একটা কি বল প্রয়োগ করেছে, সেটা হচ্ছে প্রত্যানয়ক বল প্রয়োগ করা হয়। প্রত্যানয়ক বল, ওই স্প্রিং কী করে প্রত্যানয়ক বল প্রয়োগ করে ও নিজের অবস্থানে ফিরে আসে। তো এই প্রত্যানয়ক বল কী হয়, এফ তার যে যতটা দূরত্ব সরলো তার সাথে সমানুপাতিক হয়, এবং এটা নেগেটিভ হয় কারণ হচ্ছে যে তার মানে এই যে এক্সটা সবসময় এই এফের উল্টো দিকে হয় বলে। তাহলে এফ যদি আমি লিখে দিই সমান হচ্ছে মাইনাস কে ইন্টু এক্স, এই কেটা হচ্ছে তার বল ধ্রুবক। এবার তাহলে বল কাজ করছে এফ সমান হচ্ছে কে ইন্টু এক্স, আর তার দূরত্ব ধরো এক্স থেকে বেড়ে এক্স প্লাস ডিএক্স হয়েছে, ঠিক আছে, মানে তার প্রসারিত দৈর্ঘ্য হচ্ছে এক্স থেকে এক্স প্লাস, মানে তার দৈর্ঘ্য ছিল এক্স, আর তারপরে হচ্ছে এক্স প্লাস ডিএক্স যদি হয় তাহলে কতটা কার্য করতে হবে, ডিডব্লিউ সমান হচ্ছে এফ ইন্টু হচ্ছে ডিএক্স। তাহলে এফ সমান হচ্ছে কে এক্স, তাহলে কে এক্স ইন্টু ডিএক্স। তাহলে ডব্লিউ টোটাল কাজ কত করতে হবে, যে কে এক্স ডিএক্স তাকে ইন্টিগ্রেশন করতে হবে কত থেকে, যখন জিরো থেকে মানে এক্সের মান যখন জিরো মানে যখন কোনো প্রসারিত দৈর্ঘ্য ছিল না সেখান থেকে কতটা এক্স জিরো, যেটা তোর মানে পরবর্তী দৈর্ঘ্য, তাহলে টোটাল প্রসারিত দৈর্ঘ্য এক্স জিরো যদি হয় তাহলে আমি লিখতে পারি কে ইন্টু জিরো থেকে এক্স জিরো এক্স ডিএক্স। আর এক্সের ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই টু পাই, তাহলে কে ইন্টু এক্স স্কোয়ার বাই টু, আর যদি বসিয়ে দেয় জিরো টু এক্স জিরো তাহলে পাবো হাফ কে এক্স জিরো স্কোয়ার। এই যে এক্স জিরো পেলাম সেটা হচ্ছে টোটাল মানে ফাইনাল বা অন্তিম প্রসারিত দৈর্ঘ্য, তাহলে এইটা হচ্ছে এক্স জিরো, তাহলে হাফ কে এক্স জিরো স্কোয়ার আমি পেলাম। তাহলে এখানে হচ্ছে হাফ হচ্ছে কে হচ্ছে বল ধ্রুবক আর এক্স জিরো হচ্ছে প্রসারিত দৈর্ঘ্য। এবার যদি গ্রাফ আঁকি না তাহলে এফ সমান হচ্ছে কে এক্স পাই, তাহলে এটা যদি গ্রাফে প্রকাশ করি এরকমভাবে, এফ যদি এদিকে নিই এটা যদি এক্স নিই তাহলে গ্রাফ কীরকম হবে, এফ প্রপোর্শনাল টু কে এক্স মানে হচ্ছে এটা একটা সরল রেখা বোঝাবে, মানে এক্স আর এফ যদি এভাবে নিই তাহলে দেখো যে এক্স জিরো হলে কে হচ্ছে এফ জিরো, যখন এটা এক্স হচ্ছে ওয়ান তখন হচ্ছে এফ হচ্ছে কত, এফ হচ্ছে কে, যখন এটা টু তখন হচ্ছে টু কে, এটা যদি থ্রি এটা হবে থ্রি কে। তার মানে হচ্ছে যে কে এর মান যদি ধরো ওয়ান ধরে নিই তাহলে এটা ধরো টু থ্রি মানে কি এইভাবে বাড়বে এইভাবে, তার মানে এটা হবে একটা সরল রেখা। এবার এখান থেকে এই গ্রাফ থেকে স্থিতিশক্তির মান কী করে বার করব, না তোমাকে কী করতে হবে, যতটা গ্রাফ হলো এবং তুমি যদি ডট ডট করে এইভাবে এক্স অ্যাক্সিস বরাবর তুমি যদি টাচ করাও তাহলে এই যে ক্ষেত্রবল তৈরি করবে সেটাই হচ্ছে, কিন্তু এটা হচ্ছে কি বোঝাচ্ছে, যখন বল গণিত সরণ বল সরণ লেখচিত্রে এই যে বল নির্দেশক রেখা সময়কের মধ্যবর্তী ক্ষেত্রবল কী বোঝায়, কার্য বোঝায়, এই কার্যই কিন্তু তার স্থিতিশক্তি বোঝাচ্ছে এখানে। তাহলে এর যে ক্ষেত্রফল তার সেটা হচ্ছে স্থিতিশক্তি। এই ক্ষেত্রফলটার মান কত হবে, এই যে ত্রিভুজটার ক্ষেত্রফল সেটাই, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি হচ্ছে এতটা, এটা হচ্ছে এক্স, আর উচ্চতা কত, উচ্চতা হচ্ছে এতটা, এবার উচ্চতা হচ্ছে তোমার হচ্ছে এফ বোঝাচ্ছে, এখানে কি হচ্ছে এফ মানে কি কে এক্স, তাহলে হাফ গণিত এক্স ইন্টু এফ মানে হচ্ছে কে এক্স, তার মানে হচ্ছে হাফ ইন্টু কে এক্স স্কোয়ার, এটাই পাচ্ছি আমরা। তো এইভাবে কিন্তু তোমরা মানে এটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি তোমরা বার করতে পারো। এবার আসছে কিছু উদাহরণ, যে 0.03 কেজি ভর বিশিষ্ট একটি বস্তু 20 মিটার উচ্চতা থেকে পড়ে নরম মাটির ভেতর এত মিটার ঢুকে থেমে গেল। মানে একটা বস্তু এখান থেকে এইভাবে পড়ে, এখানে ধরো মাটি ছিল এতটা ঢুকলো, তাহলে এই টোটাল দূরত্ব কতটা গেল, তাহলে এই দূরত্বটা ছিল তোমার হচ্ছে 20 মিটার, আর কতটা ঢুকলো সেটা হচ্ছে 1.5, মানে ওর এইখান থেকে এইখানে যেতে এইখানে কতটা স্থিতিশক্তি হ্রাস হচ্ছে, তাহলে স্থিতিশক্তি কতটা কমলো সেটা হচ্ছে এম
এটা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি, তাহলে এম জি ইন্টু এইচ, তাহলে এইচ কত হবে এখানে, যে টোটাল 20 মিটার প্লাস হচ্ছে যতটা ঢুকলো 1.5, এইটা হচ্ছে স্থিতিশক্তি কমলো। তাহলে এম কত দেওয়া আছে, এম দেওয়া আছে 0.03 কেজি, আর জি হচ্ছে ধরো 9.8 যদি ধরে নিই, আর 20 প্লাস হচ্ছে 1.5 মানে হচ্ছে 21.5 মিটার। এটা তাহলে জুলে হবে, এটার মান হচ্ছে তোমার হবে 6.32 জুল, 6.32 জুল। তাহলে স্থিতিশক্তি কমলো কতটা, যখন এইখান থেকে এখানে পড়লো মানে মাটিতে ঢুকে থেমে গেল, তখন স্থিতিশক্তি কতটা কমলো, 6.32 জুল। এবার বলছে মাটির গড় বিরুদ্ধ বল কত, মানে যখন মাটিতে প্রবেশ করলো তারপরে হচ্ছে মাটি কী করতে লাগলো, যে উপরের দিকে একটা বল প্রয়োগ করতে লাগলো, সেইটা হচ্ছে মাটির বিরুদ্ধ বল, সেটা কত দূর অবধি কাজ করছে, এই 1.5 মিটার। তাহলে বল গণিত সরণ যে 1.5, এটা হচ্ছে মাটির যে কাজ করছে টোটাল, তো সেইটা হচ্ছে তোমার এফ গণিত 1.5, আর এই পরিমাণ কার্যই কী হবে, তার স্থিতিশক্তির সাথে সমান হবে। তো 6.32 সমান হচ্ছে এফ গণিত 1.5, তাহলে এফ সমান কত পাবো, 6.32/1.5, এটা যদি বার করো তুমি পাবে 4.21 নিউটন। তাহলে মাটির গড় বিরুদ্ধ বল কত হলো, 4.21 নিউটন। ওকে, নেক্সট কোশ্চেন, যে দুটি স্প্রিংয়ের বল ধ্রুবক হচ্ছে K1 আর K2, মানে দুটো স্প্রিং আছে, তাহলে এরকম হচ্ছে স্প্রিং আছে, এটা স্প্রিং একটা, এটা স্প্রিং একটা, এটার বল ধ্রুবক হচ্ছে K1, এটার বল ধ্রুবক হচ্ছে K2। বলো যে নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে কোন স্প্রিংয়ের ওপর বেশি কার্য করতে হবে, আমাকে দেখতে হবে যে কার্য কার ক্ষেত্রে বেশি। তো একটা হচ্ছে যখন হচ্ছে 1 নম্বর দেখছি, যখন উভয় স্প্রিংয়ের ওপর দৈর্ঘ্য সমান বৃদ্ধি করা হয়, মানে দুটো যদি এক্স পরিমাণ যায়, তাহলে W1 মানে কত হবে, হাফ কে x1 স্কোয়ার। এবার এখানে কি হচ্ছে, এক্স তো দুজনের ক্ষেত্রে সমান, তাহলে এটা হচ্ছে K1 হচ্ছে W1 এর ক্ষেত্রে, কারণ হচ্ছে বল ধ্রুবক K1, আর দ্বিতীয়টার এনে কার্য করতে হবে যেটা তার স্থিতিশক্তি, সেটা হচ্ছে হাফ K2 x স্কোয়ার, যেহেতু এক্স সমান তো সেহেতু এটা, তাহলে W1/W2 কত পাবো, W1/W2 হচ্ছে হাফ K1 x স্কোয়ার বাই হাফ K2 x স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার হাফ কেটে গেল, পেলাম K1/K2। এখানে বলে দেওয়া আছে K1 হচ্ছে গ্রেটার দ্যান K2, তার মানে হচ্ছে K1 হচ্ছে গ্রেটার দ্যান K2, তার মানে কি W1/W2 সমান হচ্ছে K1/K2, তাহলে K1 হচ্ছে K2 থেকে বেশি, তার মানে কি W1 W2 থেকে বেশি, মানে W1 গ্রেটার দ্যান W2। মানে এক্ষেত্রে হচ্ছে এই ক্ষেত্রে যখন উভয় স্প্রিংয়ের দৈর্ঘ্য সমান বৃদ্ধি করা হয়, তখন প্রথম স্প্রিংয়ের ওপর বেশি কার্য করতে হবে। এবার 2 নম্বর বলছে যখন উভয় স্প্রিংয়ের ওপর কি সমান বল প্রয়োগ করে টানা হয়, মানে বল হচ্ছে সমান। এবার দেখো তাহলে ডব্লিউ সমান কি জানি, হাফ এক্স ইন্টু কে এক্স হয়, তাই তো, তাহলে হাফ কে এক্স ইন্টু কে এক্স, তো এই কে এক্সটা হচ্ছে কি তার বল, তাহলে হাফ, বা এইভাবে তুমি লিখতে পারো যে মানে এক্সটাকে তুমি হাফ কে এক্স স্কোয়ারটাকে লিখতে পারো, এই এক্সটাকে লিখতে পারো কি এক্স সমান হচ্ছে F/K, এটা লিখতে পারো, কারণ হচ্ছে এফ সমান হচ্ছে কে এক্স। তাহলে তুমি এটাকে লিখতে পারো যে হাফ মানে ডব্লিউ সমান হচ্ছে হাফ কে ইন্টু এক্স স্কোয়ার, লিখতে পারো F/K তার স্কোয়ার, তার মানে হচ্ছে হাফ ইন্টু এফ স্কোয়ার বাই কে, এটা তুমি লিখতে পারো। এবার যখন প্রথমটার ক্ষেত্রে W1 হবে, প্রথমটার ক্ষেত্রে হাফ ইন্টু, যেহেতু সমান বল প্রয়োগ করছে তাহলে এফ স্কোয়ার সমান বাই কে, প্রথমটার ক্ষেত্রে K1, আর W2 হবে হাফ এফ স্কোয়ার বাই K2। তাহলে W1/W2 কত হবে, W1/W2 হচ্ছে তাহলে হাফ এফ স্কোয়ার বাই K1 বাই হাফ এফ স্কোয়ার বাই K2। তাহলে দেখো এটা আসবে K2/K1। তাহলে যেহেতু K1 হচ্ছে K2 থেকে বেশি, তাহলে W2 হবে W1 থেকে বেশি, তাহলে W2 হবে W1 থেকে বেশি। আগে ছিল W1 হচ্ছে W1 বেশি ছিল, এখন W2 বেশি, মানে যখন দুটি স্প্রিংয়ের ওপর সমান বল প্রয়োগ করা হবে, তখন অবশ্যই দ্বিতীয় স্প্রিংয়ের ওপর বেশি কার্য করতে হবে। বোঝা গেল? তো আজকে এই পর্যন্তই তোমাদের স্থিতিশক্তি সম্বন্ধে আলোচনা করা হলো, এবং কী কী জিনিস মনে রাখতে হবে সেটা আরেকবার আমি রিপিট করে দিই। সেটা হচ্ছে স্থিতিশক্তি বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে যে অবশ্যই যে যখন কোনো বস্তুর যে একটা হচ্ছে অবস্থান পরিবর্তন যদি হয়, আর একটা হচ্ছে আকৃতি পরিবর্তন হয়, তাহলে যে বস্তুর মধ্যে যে কার্য করার সামর্থ্য লাভ হয় সেটা হচ্ছে স্থিতিশক্তি। তার একটা প্রমাণ অবস্থান থাকবে যে তার সাপেক্ষেই কিন্তু মানে পরিমাপ করা হবে। অবস্থান পরিমাপের জন্য স্থিতিশক্তি হতে পারে, আর আরেকটা হতে পারে আকৃতি পরিবর্তনের জন্য।
অভিকর্ষের স্থিতিশক্তি হচ্ছে যখন কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করছি এবং অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ করছি তখন হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি। তার মান কত? mgh, এটা মনে রাখবে mgh। তারপর হচ্ছে অভিকর্ষের স্থিতিশক্তি হচ্ছে পথের উপর নির্ভরশীল নয়, নির্দেশ স্থলের উপর নির্ভরশীল আর ঋণাত্মক হতে পারে। আর যখন বস্তু সাম্যাবস্থায় থাকবে তখন তার স্থিতিশক্তি সর্বনিম্ন হবে। আর যখন বস্তুর আকৃতি পরিবর্তন করছি তখন কি স্থিতিশক্তি তৈরি হচ্ছে, সেটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। যখন বস্তুর আকৃতি পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রেই হয়। আর তার মান হচ্ছে এফ, যে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তির মান হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। হাফ ইন্টু কে হচ্ছে স্প্রিংয়ের বল ধ্রুবক আর কে হচ্ছে প্রসারিত দৈর্ঘ্যের স্কোয়ার। তাহলে এই হচ্ছে তোমাদের এইটুকু হচ্ছে মনে রাখতে হবে এখান থেকে, ব্যাস। তো আজকে এই পর্যন্তই। যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট করো, আর যারা হোয়াটসঅ্যাপে আছো তারা অবশ্যই মেসেজ করো। ওকে, আজকে এই পর্যন্তই। পরের দিন আমরা বলবো শক্তির সংরক্ষণ সূত্র। ওকে, টাটা।